গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা সুখ সুখ মুক্ত। আকাশে মাথা তুলে দাঁড়ানো এই বিশাল প্রাসাদখানায় অনেক লোকের বাস। তবে রাজরাজরাদের আকাশচুম্বী প্রাসাদের মতো একনায়ক আধিপত্যের ব্যাপার যে নেই এখানে, তা সকলেই জানে। আজকাল বড় বাড়ি মানেই তো ছোট পরিবার, যার অর্থ সুখে মগ্ন পরিবার। এই বিশাল বাড়িখানার নামও তাই সুখনীড়। এই সুখনীড় যেন একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান। এখানে যাকে বলে নানা ভাব, নানা ভাষা, নানা পরিধান। তবে এই বিবিধের মাঝে কোনো মহান মিলনের পরিচয় পরিস্ফুট নয়। কে কার কড়ি ধারে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে যার সঙ্গে যার যেটুকু দেখা হয়ে যায়, সেও প্রধানত প্রবণতা অপরপক্ষের ছায়া বাঁচিয়ে দৃষ্টি এড়িয়ে পাশ কাটিয়ে নেমে পড়া অথবা উঠে পড়া। বারে বারে দেখার সূত্রে মোটামুটি একটু মুখ চেনা হয়ে যায়। কাজেই দৈবাত সরাসরি চোখাচোখি হয়ে গেলে একটু একটু সৌজন্য হাসির বিনিময়, একটু ঘাড় নাচিয়ে ইশারায় প্রশ্ন, ভালো তো? এই পর্যন্তই, মোটামুটি এই। তবে ওরই আড়ালে অন্তরালে স্বেচ্ছাকৃত দৃষ্টি বিনিময় পাশ কাটাবার বদলে পাশ ঘেঁষে ওঠা বা নামার কৌশল, কিংবা নামা ওঠার সময়টাকে একটু ছন্দবদ্ধ করে রাখার চেষ্টা, এসব কি আর হয় না? হয় নিশ্চয়ই, কিন্তু সে খবর অসীমার গোচরে যে কিভাবে এসে যায় সুব্রত জানে না। অসীমা যখন সুব্রতকে জ্ঞান দিতে আসে, অজ্ঞান সুব্রত অবাক হয়ে ভাবে এত খবর অসীমা রাখে কি করে। অথচ অসীমা তো ঘোরতর একটি কর্মী মহিলা। তার মহিলা সমিতি, লম্বা চড়া একটা নাম অবশ্য আছে, 2 লেটার সম্বলিত। সেই সমিতি দক্ষিণ কলিকাতায় একটি বিশেষ নাম, যথার্থ সমাজসেবী বলে খ্যাতি আছে এই সমিতিটির। সুব্রত অসীমার গুণগরিমায় মুগ্ধ, তবে ওর বেশি নয়। কি কি কাজকর্ম হয় ওদের, সপ্তাহে সপ্তাহে কিসের অধিবেশন হয়, কিংবা মাঝে মাঝে কিসের মিটিং, সুব্রত জানে না। সুব্রত জানে ওগুলো সুখে থাকতে ভূতের কিল। সুব্রত হচ্ছে ওই পাশ কাটানোদের দলে। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক চেষ্টা চরিত্র করে সুব্রত এই সুখনীর ভবনের কোনো একটু গভীর খাঁজের মধ্যে একখানি নীড় জোগাড় করে ফেলে এখন বড় আনন্দে আছে। তবে জোগাড় করে ফেলার ক্রেডিটটা সবটাই অসীমাকে দেওয়া উচিত। দারুণ করিতকর্মা মেয়ে অসীমা, নিদারুণ চৌকস। সুব্রত যে বলে, আমি তো তোমার আগ্রহের আশ্রিত প্রজা, তোমার কৃপাতেই সুখের তরণী ভাসিয়ে তরঙ্গ কেটে বেরিয়ে যাচ্ছি, সেটা ঠাট্টা করে বললেও প্রকৃত সত্য। সুব্রতকে তার অফিসের কাজটুকু ছাড়া আর কিছু তাকিয়ে দেখতে হয়? হয় না। অথচ এই যুগে জীবনযাত্রা নির্বাহের জন্যে অনেক কাঠখড়েরই তো দরকার, এবং সেই কাঠখড় পোড়াতে দরকার অনেক তেল। সেসবের ধারই ধারতে হয় না সুব্রতকে। বড় নিশ্চিন্ত সুব্রত, বড় সুখী। এই যে এখন সুব্রতকে তার অফিসের গাড়িটি নিত্য নিয়মে তার সুখনীর ভবনের দেউড়ির সামনে ছেড়ে দিয়ে চলে গেল, এরপর আর কি ভাবনা আছে তার? না, কোনো ভাবনা নেই। নীড়ে ঢুকে পড়তে পারলেই হাতের মুঠোয় স্বর্গ। সিঁড়ি দিয়ে উঠতে থাকে সুব্রত আস্তে আস্তে। একটু অসুবিধে, সুব্রতর ফ্ল্যাটটা 5 তলায়। তো কি আর করা, পেয়েছে এই ঢের। 85,000-এর মধ্যে এরকম ফ্ল্যাট এখন আর কেউ পাবে? অসীমার প্রবল প্রেরণায় লোন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তাই। অবশ্য ফ্ল্যাট কেনার সূচনা থেকেই শোনা গিয়েছে লিফট হবে। তার প্ল্যান রয়েছে, জায়গাও ঠিক রয়েছে। তবে কবে হবে সেটা এখন আর কেউ জানে না। উঁচুতলার বাসিন্দারা তাদের আত্মজনকে গৌরব করে খবরটা পরিবেশন করে বলে, লিফট হলেই ব্যাস। তা সেই ভবিষ্যৎ নিকটের স্বপ্ন দেখতে দেখতে সিঁড়ি ভাঙার কষ্টটা যেন কিঞ্চিত লাঘব হয়ে যায়। আবার উঠতে উঠতে যখন দেখা যায় সহযাত্রী হঠাৎ গতিছন্দ ভঙ্গ করে পাশের দিকে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ে দরজার গায়ে বেলে আঙুলের চাপ দেয়,
আর টুক করে একটু চিচিং ফাঁক হয়ে যাওয়া গহ্বরের মধ্যে ঢুকে পড়ে, তখন ঈর্ষা হয়। আবার যখন নিজে সেই ভাগ্যের অধিকারী হয়ে তাকিয়ে দেখে 6 তলা 7 তলারা তখনও ঝিমিয়ে ঝিমিয়ে উচ্চ মার্গে উঠে চলেছে, তখন বেশ একটা আত্মতৃপ্তির ভাব আছে। নিজেকে বিজয়ী বিজয়ী মনে হয়। 5 তলা উঠতে পারলেই তো ব্যাস। বেল টিপে সেই চিচিং ফাঁকের মধ্যে ঢুকে পড়া এবং সঙ্গে সঙ্গে দরজা চেপে বন্ধ করে ফেলে বহিঃপৃথিবীর সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলা। একার সাম্রাজ্য, বাইরে থেকে কেউ চোখ ফেলবে এমন পথ নেই। এই সুখনীড়ের বাসিন্দারা কেউ এমন অভব্য নয় যে হঠাৎ বেল টিপে এসে ঢুকে পড়ে আড্ডা দিতে বসবে। অতএব খুব নিশ্চিন্ত মনে ঢুকে পড়ে সামনের ডাইনিং কাম ড্রয়িং রুমে পাতা আরামদায়ক সোফাটিতে বসে পড়ে জীবনের পরম সাফল্যের স্বাদটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা। তবে ইদানিং একটু ফাঁকা ফাঁকা ভাব হতো। সন্ধ্যায় বাড়ি ফিরেই অসীমাকে দেখতে পাওয়া যাবে না। অসীমাদের সমিতি থেকে সম্প্রতি একটা বয়স্ক শিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। বেশ মোটা সরকারি অনুদান পাওয়া যাচ্ছে। এই শিক্ষণ কেন্দ্রের ইভিনিং ক্লাসের ভার নিয়ে বসেছে অসীমা। অসীমার এই দুম করে সান্ধ্য ক্লাসটা নেয়ায় সুব্রত একটু খুঁতখুত করেছিল, কিন্তু অসীমার ঝংকারের ধাক্কায় যে খুঁতখুত মুহূর্তে পালাতে পথ পায়নি। অসীমা তার টানা টানা চোখ আরো টান টান করে প্লাক করা ভুরু আঁকা রেখায় পৌঁছে দিয়ে বলেছিল, সমাজে মানুষ বলে পরিচয় দিতে হলে সমাজের জন্য কিছু করতে হয়, বুঝলে? তবু সাহসে ভর করে সুব্রত বলেছিল, আরে বাবা, করো তো অনেক। শুনি তো দুপুরে বস্তিতে বস্তিতে ঘুরে তাদের জন্য কত কি করো তোমরা। তাদের জন্যে কিছুই করতে পারা যায় না। কি অবর্ণনীয় অবস্থার মধ্যে যে দিন কাটায়। মিসেস মজুমদার তো বলেন প্রতিটি মানুষের উচিত এদের জন্য কিছু করা। তোমার মতো উদাসীন মনটা পেলে অবশ্য সুবিধে হতো আমার, কিন্তু মনটা নিয়েই যে হয়েছে যত প্রবলেম। তথাপি সুব্রত পিঙ্কির কথা তুলেছিল। আমার তো ফিরতে ফিরতে প্রায় 7টা বাজে। ও বেচারি বড় একা হয়ে যায়। অসীমা সে প্রশ্নও নস্যাৎ করে দিয়েছিল। একা আবার কি? গীতা থাকে, টিভি আছে, তাছাড়া ওর পড়া নেই? আমি সন্ধ্যাবেলা তোমার মেয়েকে কোলে নিয়ে বসে থাকব? এই সুখনীড়ের পাড়ায় এসে অসীমার চালচলন আমূল বদলে গেছে। শুধু কথার ভঙ্গিতে মাঝে মাঝে খাস কলকাতার দর্জিপাড়া উঁকি দিয়ে বসে। জন্মাগার বলে কথা। তা সেই ভঙ্গিটা তো অসীমা বাড়িতে ছাড়া আর কোথাও প্রকাশ করতে যায় না। স্ত্রীর মহিমায় সুব্রত এখানের অনেকেরই ঈর্ষার পাত্র। রূপটাও তো কম নয় অসীমার। সিঁড়িতে উঠতে উঠতে সুব্রত একবার হাত উল্টে ঘড়িটা দেখে নিল। 7টা বাজতে 5 মিনিট। ঠিক সময় মতোই এসে গেছে। একদিন রাস্তায় জ্যামে পড়ে গিয়ে যা অবস্থা হয়। আর একতলায় উঠতে পারলেই সন্দেহ ভঞ্জন। তবু সুব্রত ভাবতে চেষ্টা করল আজ অসীমার অফ আছে কিনা। সপ্তাহে 2 দিন যেন অফ থাকে। সেদিন সকাল করে ফেরে অসীমা। বাড়ি ফিরে দেখতে পাওয়া যায় তাকে, মানে হাতের চাঁদ পাওয়া। অথচ এমনই আশ্চর্য, কিছুতেই মনে রাখতে পারে না সুব্রত কোন কোন বারে ক্লাস থাকে না অসীমার। অনেকবার জিজ্ঞেস করা আর ভুলে যাওয়া হয়ে গেছে, তাই এখন আর বেরোবার সময় লজ্জায় জিজ্ঞেস করতে পারে না। এখন তাই 4 তলা পর্যন্ত উঠেও সুব্রত মনে মনে হিসেব করতে চেষ্টা করল কোন কোন বারে যেন। আজ কি বার? বেল বাজানোর পর যদি অসীমা এসে দরজা খুলে দেয়, শুধু সুব্রতর মনটাই নয়, সারা বাড়িটাই যেন বেশি পাওয়ারের আলোয় ঝলসে ওঠে। অনুভব করা যায় সুখ জিনিসটা কাকে বলে। আজ আর সে অনুভূতি আসার সুবিধে হল না। দরজা খুলে দিল গীতা। পিঙ্কির ছোট হয়ে যাওয়া ফ্রক পরে বাড়ন্ত গড়ন হৃষ্টপুষ্ট গীতাকে কেমন যেন বোকা বোকা চোর চোর লাগছে। সুব্রত বলতে গেল, কিরে মাসিমা নেই? কিন্তু বলল না, একটু লজ্জা করল। নেই তা তো দেখতেই পাওয়া যাচ্ছে। বসল সোফাটায়। সিঁড়ি ভেঙে তেষ্টা পেয়ে গেছে, জল চাইল একটু। গীতা জল আনতে গেল। সুব্রত পরিতৃপ্ত পরিতৃপ্ত চোখে একবার পরিবেশটি অবলোকন করে নিল। বলতেই হবে বাহাদুরি আছে অসীমার। এই সুখ স্বর্গটুকুতে
যেখানে যা সাজে ভালো করে সাজিয়েছে। বাঁকুড়ার ঘোড়া থেকে ঘূর্ণির দুর্গা পুতুল, কোথাকার যেন লক্ষ্মীর সরা, তার সঙ্গে দেওয়ালে নেপালি থালাও, দেওয়ালে এয়ার ইন্ডিয়ার ক্যালেন্ডার, কি নয়। আর আশ্চর্য, সারাদিনই তো অসীমা বাড়ির বাইরে, কিন্তু বাড়িটি সারাক্ষণ ঝকঝকে চকচকে। জল খেয়ে গ্লাসটা গীতার হাতে নামিয়ে দিয়ে লজ্জার মাথা খেয়েই জিজ্ঞেসই করে বসল সুব্রত, তোর মাসিমা কখন আসবে কিছু বলে গেছে? কই, কিছু তো বলে নাই। সুব্রত আশ্বস্ত হল, বলে যখন যায়নি বাড়তি কিছু দেরি হবে না। হাত মুখ ধুয়ে নেন মেসোমশাই, বলে গীতা চায়ের জল চাপাতে গেল। সুব্রত চলে এলো ঘরের মধ্যে। অন্যদিন ঢুকেই টেলিভিশনের উপস্থিতি অনুভব করে, আজ তার সাড়া নেই। মাত্র দুখানা ঘরের ফ্ল্যাট, তবু কেমন যেন খাঁ খাঁ করা লাগল। পিঙ্কি পড়ার টেবিলে ঝুঁকে পড়ছিল। বাবাকে আসতে দেখে বইটা নিঃশব্দে কৌশলে বড় খাতার তলায় চালান করল। এই বড় খাতাটা বোধহয় ম্যাপ ট্যাপ আঁকার। মাঝে মাঝে ওসব এঁকে দিতে হয় সুব্রতকে, যেমন অসীমাকে মেয়ের স্কুলের সেলাই বোনাগুলো করে দিতে হয়। সুব্রত অবশ্য সাহস করে বলে উঠতে পারল না, কি পড়ছিলি রে? না, এত সাহস নেই সুব্রতর। মেয়েকে শাসন করা তো দূরস্থান, এই প্রশ্নটুকু করারও সাহস নেই। হলেও মাত্র ক্লাস 9-এর ছাত্রী, এই ধরনের প্রশ্ন করলে দলিতা ফণিনীর মতো ফোঁস করে উঠবে। ও পথে গেল না সুব্রত। দেখল মেয়ের টেবিলে এক গ্লাস দুধ। সেই কথাটাই পারল, তোর দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে যে। পিঙ্কি বাপকে দেখে তাড়াতাড়ি উঠে আসবার প্রয়োজন অনুভব করল না। যেমন বসেছিল সেইভাবেই বসে থেকে অবজ্ঞা ভরে ঠোঁট উল্টে বলল, বহুক্ষণ ঠান্ডা হয়ে গেছে। আরে সে কি, ঠিক সময় খেয়ে নিতে হতো। গীতাকে বল আরেকবার গরম করে দিতে। বলতে হলো না, গীতার কানে আপনি গেল। এই 850 স্কোয়ার ফুট ফ্ল্যাটে কারো কোনো কথাই কারো কর্ণগোচর হতে বাকি থাকে না। গীতা এগিয়ে এসে গ্লাসটা তুলে নিয়ে বলল, দুবার গরম করা হলো, দুবার ঠান্ডা হলো। সে কি, কেন, খিদে নেই? মাসিমা বাড়ি না থাকলে দিদি দুধ খেতে চায় না। পিঙ্কি কড়া গলায় বলে উঠল, ফের সর্দারি, বড্ড বার বেড়েছে না, ফেলে দিকে দুধ। সুব্রত এই কথান্তরের মধ্যে নাক গলাতে ভরসা পেল না। মেয়ের মার উপর যদি বা কিছু বাদ প্রতিবাদ চালানো যায়, মেয়ের উপর নয়। সাহস করে কথা বলা যায় তখনই, যখন বাপি বলে গলা ধরে ঝুলে পড়ে। তখন কৃতার্থ মনা হয়ে সেই মুড ভালো থাকা মেয়ের সঙ্গে গাল গল্প হয়। দেখা যাচ্ছে আজ মেয়ের মুড ভালো নেই। একটু মায়া এলো সুব্রতর। কিসেই বা ভালো থাকবে এই নিথর নিস্তব্ধ বাড়িতে, শুধু পাঠ্যপুস্তক নিয়ে বসে থাকা, সঙ্গ বলতে ওই গীতা। ভেবে চিন্তে একটা নিরীহ প্রশ্ন করল সুব্রত, টিভি আজ নীরব কেন? পিঙ্কি মুখ বাঁকিয়ে বলল, বাজে প্রোগ্রাম, বন্ধ করে দিয়েছি। বই খুলল। সেই চাপা দেওয়াটা অবশ্য নয়। সুব্রতর মনে হলো অসীমাকে একবার বলতে হবে, একটু লক্ষ্য করো তো পিঙ্কি কি বইটই পড়ে। সঙ্গে সঙ্গে অসীমার সেই বিদ্রুপ রঞ্জিত এবং লিপস্টিক রঞ্জিত ঠোঁটটা মনে পড়ে গেল। সুব্রতকে ওরকম কথা বলতে দেখলে ঠিক ওই বিদ্রুপ হাসিটি হেসে বলবে অসীমা, ওরে বাস, পিতৃকর্তব্য সম্বন্ধে খুব হুঁশিয়ার হয়েছে তো। ওর বয়সটা একটু মনে রেখো, টিনেজারদের বেশি ট্যাকল করতে যাবার চেষ্টা করতে নেই। গীতা বলল, মেসোমশাই চা ঢালবো? ঢাল, এই চায়ের সঙ্গে বেশি কিছু দিস না। মেয়েটা বিশেষ স্বল্পভাষিনী নয়, সুযোগ পেলেই একটু বাড়তি কথা কয়ে নেয়। তবে এই সুযোগটা প্রায়শ মেসোমশাইয়ের কাছেই জোটে। মাসিমা তো সবসময় বলে, বেশি কথা বলার দরকার নেই, চুপচাপ কাজ করতো। আর দিদি বলে, কথার উপর কথা বলবি তো থাপ্পড় খাবি, বকবক করার ইচ্ছে থাকে তো ঘর থেকে বেরিয়ে যা। একদিন বলতে চেষ্টা করেছিল সুব্রত, আহা ছেলে মানুষ, বাড়ি ছেড়ে চলে এসেছে, হয়তো অনেক ভাই বোনের মধ্যে মানুষ হয়েছে।
সুব্রতর সেই সহানুভূতিটি পিঙ্কির হাসির খোরাক হয়েছিল। বলেছিল, বাপি, তুমি এবার ধর্মযাজক হয়ে পড়ো। আর অসীমা ওই সহানুভূতিটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। একেই তো কুঁড়ের সর্দার বাক্যবাগীশ, এর ওপর যদি মেসোমশাইয়ের প্রশ্রয় পায় তাহলে তার রক্ষে নেই। ও লোনলি ফিল করছে বলে ওর সঙ্গে গল্প করতে হবে। তা এখন মাসিমা বাড়ি নেই, কাজেই গীতার স্বভাবটা বাক্সর ঢাকনি খোলা হয়ে বেরিয়ে পড়ল। অতএব বলে উঠল, বেশি আবার কোথায় কি পাবো মেসোমশাই, গ্যাস তো জবাব দিল। এই সেরেছে তাই বুঝি? হ্যাঁ, এই একটু আগে রাঁধতে রাঁধতে গেল। তাহলে শুধু বিস্কুট দেব? তাই দে। বাড়ির গিন্নি বাড়িতে না থাকলে যেন বাড়ির লোকের খিদে টিদেও কমে যায়। চায়ে ধোঁয়া গন্ধ কেন রে গীতা? মুখটা একটু কুঁচকে প্রশ্ন করল সুব্রত। গীতা থতমত খেল। ধোঁয়া গন্ধ? ধোঁয়া গন্ধ কোত্থেকে আসবে মেসোমশাই? এ কি আমাদের মজিলপুর, যে পাতা নাতা জেলে চায়ের জল গরম করা তাতে ধোঁয়া গন্ধে ভর্তি? জানেন মেসোমশাই, এখন যে একদিন দুদিন বাড়িতে যাই, ওখানে চা খেতে পারি নে। তবে হ্যাঁ, আজ এখানে কেরোসিনের গন্ধ হতে পারে। গ্যাস গেল তো স্টোভেই জল করতে হলো, উপায় তো নেই। তা সত্যি, উপায় তো নেই। এই শুখনিরে কয়লা জ্বালাবার আইন নেই। গ্যাস আছে সকলেরই, কিন্তু কদিন থাকে সেই আছের সুখ? শেষ ভরসা, প্রধান ভরসা সবই তো এই কেরোসিন। অতএব তার জন্য লাইন লাগাও, হতে দাও, আর রান্নার তালিকা থেকে শক্ত জিনিসগুলো বাদ দাও। অবশ্য খুব বেশি শক্ত জিনিস আর কি হয়? রাঁধুনি তো ওই ফ্রক পরা গীতা, তাও একবার রেঁধে 3 বার খাওয়া হয় ফ্রিজের কল্যাণে। সংসারের কোনো কিছুই দেখতে হয় না সুব্রতকে, তবে ওই গ্যাস না থাকাটা শুনতে হয় দারুণভাবে। তাই সুব্রত গ্যাস ফুরোনোয় বলে উঠেছিল, এই সেরেছে। কেরোসিন গন্ধ চা আর গোটা কতক বিস্কুট খেয়ে সুব্রত আবার মেয়ের কাছে চলে এলো। আবার সেই বই চালানোর দৃশ্যটা চোখে ঝলসে উঠল। কি পড়ছে মেয়েটা? খুব একটা নিষিদ্ধ কিছু নয় তো? না, একটু বলতে হবে অসীমাকে। সুব্রত কিছু বলার আগে পিঙ্কি বলে উঠল ব্যঙ্গের গলায়, বাপির গল্প করার সঙ্গীটি ভালোই জুটেছে। তার কিছুক্ষণ মজিলপুরের গল্প শুনলে না কেন বাপি? তোমার যখন এত ইন্টারেস্টিং লাগে। ঠিক মায়ের মতো বিদ্রুপের ভঙ্গিটা শিখেছে, তার উপর যোগ হয়েছে অধ্যত্ব, যেটা অসীমার মধ্যে এতটা নেই। সুব্রত বলল, ইন্টারেস্টিং লাগে এটা আবার কখন জানলি? সর্বদাই তো দেখতে পাচ্ছি, বেশ এনজয় করো, বোঝা যায়। তা একটা মানুষ কথা বলছে, না শুনে উপায়? একটা মানুষ ভাবতে বসলে অবশ্য উপায় নেই বলে আরেকটু তীক্ষ্ণ হাসি হাসল সুব্রতর প্যান্ট গেঞ্জি পরা বয়ছাট চুল মেয়েটা। সুব্রত মাঝে মাঝেই সন্দেহ হয় পিঙ্কি যেন ওই তার পুরনো জামা পরে বর্ধিত উদয়াস্ত খেটে সারা মেয়েটাকে কেমন একরকম ঈর্ষার চোখে দেখে। কেউ একটু প্রশংসা করলেই, বহিরাগতরাই করে অবশ্য, আর কে, বা ভালো কথা বললে জ্বলে যায়। ভালো করে কথা আর কে বলে? অসীমা তো নয়ই, এক সুব্রতই। পিঙ্কি এজন্য বাপকে বিদ্রুপ করেই ক্ষান্ত হয় না, গীতার উপরও অন্য ছুতোয় এক হাত নেয়, যেটা সুব্রতর বুঝতে বাকি থাকে না। অদ্ভুত লাগে সুব্রতর, এত পায় তবু মন এত সংকীর্ণ কেন? উদারতা তবে আসে কোন জানলা দিয়ে? মেয়ের কাছ থেকে সরে এসে এই সুখনীরের পরম সম্পদ ছোট্ট ব্যালকনিটায় এসে দাঁড়াল। হুহু করা দুরন্ত বাতাস গায়ে লাগল, শরীর মন যেন জুড়িয়ে দিল। আহ, কি আরাম, কি ঐশ্বর্য! 5 তলার উপর থেকে নিচের জিনিসগুলো দেখতে কেমন ছোট্ট লাগে, আর আকাশটা যেন হাতের কাছাকাছি এসে যায়। শহরের এক বিশেষ নাম করা রাস্তার কর্নার প্লটে এই 7 তলা সুখনীর ভবন। শহরের অন্য সব ঘরবাড়ি আর তাদের তাকিয়ে থাকা চোখের মতো আলোগুলো কি একটা মায়াময় সৌন্দর্য বিস্তার করে রয়েছে। দেখতে দেখতে মনে হয়
যেন কোনো শৈলাবাসে রয়েছে। পাহাড় অঞ্চলে বেড়াতে গেলে এই ধরনের দৃশ্য চোখে পড়ে, উঁচু নিচু, দূরে কাছে, আলোর চোখ। এই পাহাড় চূড়ায় বাসা বাঁধতে পেরেছে সুব্রত। তবে অসীমা বলে রেখেছে, আগে থেকে ওয়েটিং লিস্টে নাম দিয়ে রাখো, লিফট হলে যেন আমাদের 7 তলায় ট্রান্সফার করে দেয়। ওরে বাস, আরও উঁচুতে? লিফট থাকলে অসুবিধে কি? 10, 12, 14 তলায় থাকছে না মানুষ? যত উঁচুতে থাকবে ততই রাস্তার ধুলোবালি থেকে দূরে থাকতে পারবে। ওপরের তলা কত নির্মল। সুব্রতর মুখে আসছিল, কিন্তু হরবক যে লোডশেডিং, তার কি হবে? কিন্তু বলেনি। নেতিবাচক কথা শুনলে বিষম চটে যায় অসীমা। মনে মনে ভেবেছে, রাধাও নেচেছে, 7 পণ তেলও পুড়েছে। দাঁড়িয়ে থাকতে থাকতে যেন নেশা লাগছিল সুব্রতর। অসীমার যে ফিরতে দেরি হচ্ছে তা মনে পড়েনি। চমকে উঠল তার কলঝঙ্কারে। কি একেবারে ধ্যানমগ্ন অবস্থা! কৃতার্থমন্য সুব্রত ঘুরে দাঁড়াল। এই যে, তুমি এসে গেছ? তা দেখে তো মনে হচ্ছে না এলেও কোনো ক্ষতি হতো না। সুব্রত একটু ঘনিষ্ঠ হল। আর যদি বলি অনুপস্থিতার ধ্যান করছিলাম? সাজিয়ে বলা অনেক কিছুই বলা যায়। বলতে বলতেই অবশ্য ব্যালকনি থেকে ঘরে এসে ঢুকেছে। শোবার ঘর, যুগল শয্যা। এই ঘরেও অসীমা যেখানে যা প্রয়োজন সেইভাবেই সাজিয়েছে। প্রায় নবদম্পতির মতোই সাজসজ্জা। তা করবেই তো। এখানে আসার আগে কোথায় ছিল, কিভাবে ছিল? কালীঘাট অঞ্চলে একটা পচা গলির ভাড়াটে বাড়িতে। ঘর অবশ্য ছিল সেখানে 2 তলা মিলিয়ে গোটা 5, কিন্তু যেমন ছিঁড়ি তেমনি ছাদ। আর ফার্নিচার বলতেই বা কি ছিল? বিয়ের পাওয়া ঢাউস একখানা খাট, সেটাতেই 3 জনের শোয়ার ব্যবস্থা। এখানে পিঙ্কির পড়ার ঘরেই পিঙ্কির শোবার ব্যবস্থা। মা বাপের হৃদয়হীনতায় নয়, পিঙ্কিরই দাপটে। বলেছিল, আমি এই ঘরেই পড়ব, শোব, সব করব। ও ঘরে রাত্রিরে মার লেকচার শুনতে শুনতে ঘুমের 12টা বেজে যায়। বেঁচে গিয়েছিল অসীমা। অতএব এই নবদম্পতি জনচিত শয়নকক্ষ। সুব্রতর যেন এখনো এই 2 বছরেও বিশ্বাস আসে না এই সুন্দর ঘরটার মালিক সে। এই শৌখিন বেড কভার, এই বেড সুইচের সুখ। অসীমা যে কিভাবে কি করে ফেলে। ঘরে এসেই অসীমা নিজের হাত ব্যাগ থেকে একখানা খামের চিঠি বিছানার উপর ফেলে দিয়ে বলল, চমৎকার একখানা চিঠি এসেছে, দেখো। সুব্রত অবাক হল। এই সময় চিঠি? এই সময় কেন? ঠিক সময় এসেছে। বিকেলে বেরোবার সময় লেটার বক্সটা খুলি। সুব্রতর হঠাৎ বুকটা ঠান্ডা ঠান্ডা লাগল। নিশ্চয়ই বর্ধমানের ব্যাপার। চমৎকার যখন বলেছে তখন দুঃসংবাদ নয়। তবে সুব্রতর পক্ষে সুসংবাদও নয়, যখন তার নামেই চিঠি। চিঠিটা অবশ্য খোলা হয়েছে, পড়াও হয়েছে। তা তাই হয়, লেটার বক্সের চাবি তো অসীমার কাছেই থাকে। চিঠিটা বার করল সুব্রত। দাদার চিঠি। না, তা নয়, ঠিকানাটা দাদার হাতের হলেও চিঠিটা বৌদির। বর্ধমানের বাড়ি আগলে দাদা বৌদি থাকে। নিঃসন্তান 2 মানুষ। দাদা ওখানের কাছাকাছি একটা গ্রামের স্কুলের মাস্টার। একবার যেন শুনেছিল হেডমাস্টার হয়েছে। খবরটা সুব্রতর কাছে গোয়ালার দুধের মতোই লেগেছিল। হেডমাস্টার হলেও এখনও তো সাইকেল চালিয়ে 5-10 মাইল রাস্তা ঠেঙাতে হয়। কালে কষিনেই চিঠি, মোটামুটি খবর জানা। ছেলেমেয়েও তো নেই যে মাঝে মধ্যে কিছু খবর গজাবে। বৌদির চিঠি দেখছি। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এটা লিখেছেন কেন? সুব্রত একটু থমকালো। স্নেহের ঠাকুরপো, কিছুদিন আগে যে চিঠি দিয়েছি সে চিঠি কি পাওনি? কলকাতায় শুনি আজকাল ডাকের খুব গোলমাল হয়। যাক, তাই আবার লিখছি। তোমার দাদার চোখটা একবার কলকাতার বড় ডাক্তারকে দেখানো দরকার মনে হচ্ছে। জানোই তো মানুষটিকে, নিজের ব্যাপার সবই উড়িয়ে দেন। কিন্তু এবারে রাজি হয়েছেন। এখানের হাসপাতালের ডাক্তার বলেছে ছানি, আর তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এই বয়সে ছানি আমার তো বিশ্বাস হয় না,
কি ভুলভাল দেখেছে হয়তো, তাই তোমার কাছে একবার চলে যেতে বলছি। তুমি বুঝে সুঝে কোনো বড় ডাক্তারকে দেখানোর ব্যবস্থা করে দাও ভাই। টাকার জন্য দ্বিধা করো না। এখন তো আর স্কুল মাস্টারদের মাইনে আগের মতো খারাপ নয়, আর আমাদের দুটো মানুষের কি বা খরচ। যাই হোক, এ কথা তোমাকে বলা বাহুল্য, তুমি শুধু একটু তোড়জোড় করে। সুব্রত চোখ তুলে আবার বলল, কিছুদিন আগের চিঠি মানে? এর মধ্যে আবার বৌদির চিঠি এলো কবে? অসীমা মুচকি হেসে বলল, ওটা একটা মফস্বলী চাল, চিঠিকে জোরদার করতে একটা কল্পিত আগের চিঠি অ্যাড করা। আমার পিসিমাও করতেন এরকম। প্রথমেই লিখতেন, আমার আগের পত্রে অবগত আছো। কিন্তু বৌদি তো ঠিক সেরকম। তুমি যেরকম সন্দেহের টনে কথা বলছো, যেন আমি চিঠিটা গাপ করে ফেলেছি। উফ, ভাগ্যিস সমিতিতে যেতে যেতে রাস্তাতেই চিঠিটা সৎকার করা হয়ে গিয়েছিল। গাপ করবে না, দেখি তো হাড়পিত্তি জ্বলে গিয়েছিল। 7 জন্মে খবর নেই, ছোট ভাই বলে একটু নেই। শুনতে পাওয়া যায় দেশের বাড়িতে নাকি অনেক আম, কাঁঠাল, পেয়ারা, বাতাবির গাছ আছে। কখনো তো সেসবের মুখ দেখা যায় না। দরকারের সময় স্নেহের ঠাকুরপো, বিচ্ছিরি লাগে। অসীমা ভেবেছিল উত্তর না পেয়ে বোধহয় মানি মহিলাটি আর উচ্চবাচ্য করবেন না। সুব্রতর মুখে আগে আগে তো শুনেছে বৌদির যা অভিমান, সেই অভিমানের উদাহরণও কিছু কিছু বলেছে। তবে কিছু পর থেকে আর বৌদি প্রসঙ্গ উত্থাপিত হয়নি। বোধহয় যেদিন অসীমা বলেছিল, উফ, তোমার বৌদি প্রসঙ্গ আর শুনতে পারি না বাবা, স্মৃতির জগৎটা একেবারে বৌদিময় হয়ে আছে, তারপর থেকেই। একবার বোধহয় সুব্রত বলেছিল, বাবা মা তো ছিলেন না, দাদার আর আমার সংসার, বৌদি যত্নটত্ন করেছে। অসীমা নিজস্ব প্যাটার্নে হেসে বলেছিল, ও মাতৃতুল্য, তাই বলো। সে যাক, মাঝে মাঝে প্রিয়ব্রতরই এক একটা পোস্টকার্ড আসে, কখনো এমনি কুশলপত্র, কখনো বাড়িটা নিয়ে সমস্যার কথা। এত বড় বাড়িটাতে কে বা থাকে, এদিকে এখানে ওখানে ভেঙে পড়ছে। সুব্রত সেসব কথার উত্তর দেয় না, সব চিঠিরও না। দেব দেব করে ভুল হয়ে যায়। সুব্রত বলল, কি আশ্চর্য, গাপ করার কথা কে বলছে? চিঠিটা মারই গেছে। তবে বৌদি বেচারি ভাবছে আমি এরকম একটা খবর শুনেও চুপ করে বসে আছি। সত্যি, এই বয়সে ক্যাটারাক্ট খুব স্যাড ব্যাপার। এখন পিঙ্কি এ ঘরে চলে এসেছে, বলল, তোমার দাদার বয়স কত বাপি? বাবার দাদাকে জ্যাঠা বলতে হয়, এ কথা পিঙ্কি জানে না। সুব্রত এখন আর ও নিয়ে কিছু বলে না। বললে, আমার থেকে 10 বছরের বড়, তার মানে 52। 10 বছরের? এ বয়সে চোখে ছানি পড়ে না? আরে বাবার রোগের কি আর বয়স আছে আজকাল? আমারও পড়তে পারে, তবে সচরাচর এ বয়সে পড়ে না। হঠাৎ হিহি করে হেসে উঠে মার থমথমে মুখের দিকে একটি কটাক্ষপাত করে বলে উঠল পিঙ্কি, তার মানে তোমার সেই বেটে ধুতি আর লম্বা শার্ট পরা দাদাটি এখানে এসে থাকছেন? অতএব তার গিন্নিটিও? হি। সুব্রত একটু বিরক্ত গলায় বলল, থাকছেন মানে? অসীমার থমথমে মুখ থেকে উচ্চারিত হল, তা খুব ভুল বলেনি পিঙ্কি। এসে বড় ডাক্তার দেখানো, নার্সিংহোম, হাসপাতাল, কিছু একটা ঠিক করা, অপারেশন পর আফটার কেয়ার, বেশ দীর্ঘ সময়ই। সুব্রত আস্তে আস্তে বলল, উপায় বা কি? চমৎকার, ঠিকরে উঠল অসীমা। একেবারে নিরুপায়ের খাতায় নাম লিখে দেয়া হয়ে গেল। প্রতিকারের চিন্তা একবারও মাথায় এলো না। কেন, বর্ধমানের হাসপাতাল কিছু খারাপ নাকি? যথেষ্ট সুনাম আছে ওখানকার। সুনামটা যে কি বাবদ ছুড়েছে অসীমা ভগবান জানেন। তবে বলল, সুব্রত ম্রিয়মানভাবে বলল, তা সেটা তো আর বলা যায় না, কখনো কিছু বলেন না। বলার আবার কি আছে? তুমি বা দাদার কাছে কবে কি বলতে গিয়েছ আর কবে কি পেয়েছ? সুব্রতর হঠাৎ মনে হল ঘরের আলোটার যেন পাওয়ার কমে গেল। জানলা দিয়ে এসে পড়া লুটোপুটি বাতাসটা থেমে গেল। আস্তে বলল, কখনো কিছুই পাইনি। জানোই তো, মা মারা যাওয়ার পর দাদাই আমাকে মানুষ করেছিলেন অসীমা। আমায় ভালো করে পড়াবেন বলে 7 তাড়াতাড়ি গ্রামে একটা স্কুল মাস্টারি নিয়ে বসেছিলেন, অথচ এমএ পড়ার কত ইচ্ছে ছিল।
অসীমা কিছু বলার আগেই হঠাৎ সমস্ত পরিবেশটা খান খান করে পিঙ্কির অভ্যস্ত হি হি হাসিটা ছড়িয়ে পড়ল। বাপি ঠিক সিনেমার অনুতপ্ত নায়কের মতো কথা বলছে, দেখছো মা? ডায়লগগুলি পর্যন্ত এক, আর চোখে জলও পড়ো পড়ো। আহ মেয়ে, থামো তো তুমি। মেয়েকে যখন শাসনের ভান করে অসীমা, তখন মেয়ে বলে, কথা হচ্ছে এটা তোমার বাপির পক্ষে একটা কর্তব্যই, তবে এদিকটা তো দেখতে হবে। এর মধ্যে আর দুটো মানুষকে জায়গা দেওয়া সম্ভব নাকি? তাহলে আমাকে আর পিঙ্কিকে দিদির বাড়ি গিয়ে থাকতে হবে, তাতেও তো আমার কর্তব্যের ত্রুটির নিন্দে হবে। সুব্রত পিঙ্কিকে মলিনভাবে বলল, ওখানের ডাক্তার বলেছে বলে যে এখানের ডাক্তার অপারেশনের কথা বলবে সেটা নাও হতে পারে। হয়তো দেখিয়ে টেকিয়ে 2-4 দিন পরেই চলে যাবেন। ওই আনন্দেই থাকো বাপি। কলকাতায় এসে তোমার বৌদি কালীঘাট দেখতে যাবেন না? গঙ্গায় নাইতে যাবেন না? চিড়িয়াখানা, জাদুঘর এসব দেখবেন না? তার তো আর চোখে কিছু হয়নি। পাড়াগাঁ থেকে এখানে এসে এত সুখ আরাম ছেড়ে সহজে নড়বেন ভেবেছ? গেঁটিয়ে বসে থাকবেন? এত সাহস কোত্থেকে আসে পিঙ্কির? মার চোখের প্রচ্ছন্ন প্রশ্রয়ের দৃষ্টির মধ্য থেকে। যদি অসীমা বলে ওঠে, আহ তুমি একটু বকবকানি থামাবে? হ্যাঁ সুব্রত, শোনো, এই সুখনির ভবনে এসে আরও একটা উন্নতি হয়েছে অসীমার। সুব্রতকে সুব্রত বলে ডাকা। বলেছে, সেই পিতামহীদের মতো ওগো হ্যাগো করতে আর ভালো লাগে না বাপু, সবাই আজকাল নাম ধরে ডাকে। হ্যাঁ সুব্রত, শোনো, একটা কিছু ব্যবস্থা করার চিন্তাই বরং হোক। এভাবে হঠাৎ এসে পড়ার কোনো মানে হয় না। আর সামনের সপ্তাহে আমার সমিতির বার্ষিক অধিবেশন, আমি তো তখন বাড়িতে থাকতেই পারবো না। পিঙ্কিরও উইকলি এক্সামিনেশন। তাছাড়া দারুণ গ্যাসের অভাব, এইমাত্র জবাব দিয়েছে। 2 সপ্তাহের আগে তো আসা নেই। একটু চক্ষু লজ্জার দায়ে মরতে তো পারি না। তুমি বরং তাড়াতাড়ি একটু গুছিয়ে গাছিয়ে লিখে দাও। কলকাতার ডাক্তারে এমন কিছু ভগবান নয়। বর্ধমানের ডাক্তার যা করবে তার বেশি কিছু করবে না। তাছাড়া ওখানের হসপিটালে ভিড় কম, ভালোভাবে কেয়ার নিতে পারবে। আর সম্ভব হয়তো তুমি বরং একদিন গিয়ে দেখে আসবে। সুব্রত প্রায় মিশে যাওয়া গলায় বলল, এভাবে লেখা ঠিক হবে? লেখা সম্ভব? কি আশ্চর্য, অসম্ভব কিসে? মানুষ নিজের দিকটা দেখবে না? তুমি নিজেই বলো, এই বাড়িতে তারা কোথায় থাকবেন? তাকিয়ে দেখল সুব্রত। সত্যিই বটে, কোথায় জায়গা দেয়া যাবে দুটো গ্রাম জীবনে অভ্যস্ত মানুষকে? এ তো আর অসীমার মেজদি নয়। হায়দ্রাবাদ থেকে এসে অনায়াসে এখানে 3-4 দিন থেকে গিয়েছিলেন। অবশ্য এমন সুন্দর ফ্ল্যাটে একটা গেস্ট রুম রাখিনি কেন বলে একটু আক্ষেপও প্রকাশ করেছিলেন। সে যাক, অসীমার মেজদি আর সুব্রতর বৌদি এক ক্যাটাগরির মানুষ নয়। বৌদি এলেই তার কিছু ঠাকুর দেবতার ছবি, গঙ্গা জলের ঘটি, আচার বিচারের ধুয়ো ইত্যাদি থাকবে। সর্বোপরি গীতার রান্না। ভগবান জানেন গীতা কোন জাতের মেয়ে। বৌদি হয়তো বামুন নয় শুনে শিউরে উঠবে। তাছাড়া বাথরুমে কমোড ছাড়া অন্য ব্যবস্থা নেই। আনাড়ি মানুষ কি না কি করে বসবে। না, অসীমার বুদ্ধি নিতে হয়। চক্ষু লজ্জার থেকে স্বস্তি অনেক বড় জিনিস। ক্ষীণভাবে বলল, ওসব ভাষা ফাষা আমার আসবে না। তুমি বরং একটা, তা জানি, সে আর তোমায় বলতে হবে না। লিখে রাখবো কাল, পরশুই কপি করে পোস্ট করে দিও। দারুণ টায়ার্ড লাগছে, না হলে আজই লিখে রাখতাম, কালই পোস্ট করা যেত। একটা দিনে আর, বলে সুব্রত যুগপৎ হালকা এবং ভারাক্রান্ত মন নিয়ে খেতে বসতে এলো। সুন্দর করে সাজানো টেবিল, নুন মরিচের দানিটি পর্যন্ত সুরুচির পরিচায়ক। কিনারায় ফুল কাটা দামি ডিশ, ফাইন কাচের গ্লাস। ভাঙলে মাইনে কাটা যাবে, এই শাসানিতে গীতা বড় সাবধানে মাঝে ঘষে। এই ঔজ্জ্বল্যের অনুপাতে অবশ্য খাদ্যবস্তুটা মানানসই নয়। রুটি, বেগুন ভাজা আর ফ্রিজ থেকে বার করা আগের দিনের যৎসামান্য মাংস। রুটিগুলো মোটা মোটা করার অপরাধে দুস্থজনের দুঃখে বিগলিত সোশ্যাল ওয়ার্কার অসীমা রায় গীতা নামের চোর চোর ভীতু মেয়েটাকে বকুনির চোটে কাঁদিয়ে ছেড়ে রুটিগুলোর পাশ ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। আর পিঙ্কি
পাজিটা ইচ্ছে করে খারাপ করেছে যাতে আমরা খেতে না পারি বলে ফেলে দিয়ে পাউরুটি নিয়ে খেল। সুব্রতই শুধু সেই মোটা মোটা আধ কাঁচা রুটি দুটো, এ ধরনের প্রায় অবশ্য হয়, ওর বেশি ক্ষমতা ওর নেই। নীরবে খেয়ে নিয়ে উঠে পড়ে ভাবল, গীতা মেয়েটা বোধহয় পিঙ্কির থেকে ছোটই, ওর ছোট হয়ে যাওয়া জামাগুলোই তো পরে। কিন্তু অতপর সেই বিলাসবহুল শয়নকক্ষ, মৃদু নীল মায়াবী আলোয় আচ্ছন্ন, এবং পাশে এখনও যথেষ্ট যুবতী সুন্দরী স্ত্রী, যে স্ত্রী আজ স্বামীর মনোবৈকল্য নিঃশেষে মুছে দিতে বদ্ধপরিকর হয়ে বিছানায় এসেছে। এর পরেও আর মনোবৈকল্য, এর পরেও বিবেকের দংশন। সকালে উঠেই ভাবল সুব্রত সত্যি তার অসীমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। সব রকম সমস্যাকে ম্যানেজ করবার আশ্চর্য একটা ক্ষমতা ওর আছে। ওই যে বলল চিঠিতে এখানকার কলকাতার হাসপাতালের হালচাল ভালো করে বুঝিয়ে দিতে, এবং যে কোনো একজন স্পেশালিস্টকে ইচ্ছে করলেই দেখানো যায় না, ডেট পাওয়ার সাধনাও করতে হয়, এগুলো উল্লেখ করতে। এটা কম বুদ্ধির কথা? আপাতত তো একটা বাঁধ দেওয়া হবে, তারপর ভেবে চিনতে। কিন্তু হায়, সুব্রতর ভাগ্যে যে বাঁধ দেবার আগেই বন্যা, অকস্মাতই বজ্রাঘাত। অসীমার লেখা পরম মুসাবিদা করা খসড়াখানা অফিসে গিয়ে নিজের হস্তাক্ষরে কপি করে কাল সকালে পোস্ট করব বলে বাড়ি ফিরে দৃশ্য দেখে আঁতকে উঠল সুব্রত। দাদা! সুব্রত ড্রয়িং রুম কাম ডাইনিং রুমের সেই মনোরম সোফার উপর খাটো ধুতি আর লম্বা ঝুল শার্ট পরা প্রিয়ব্রত নামের লোকটা বসে। ধুতির দোষ নেই, লোকটা এমন ঢ্যাঙা হলে সব ধুতি তার খাটো হয়। দুই ভাইয়ের চেহারা ঠিক বিপরীত। লোকটা এত দীর্ঘাকৃতি বলে কি এখানে বেখাপ্পা লাগছে ওকে? সুব্রতর মাথার মধ্যে একটা বিদ্যুৎ শিহরণ খেলে গেল। সুব্রতর চোখের সামনে একটা কালো পর্দা দুলে উঠল। সুব্রতর মনে হল ওই মাত্রা ছাড়া ঢ্যাঙা লোকটা যেন তার লম্বা লম্বা পা ফেলে সুব্রতর এই সুখের স্বর্গটুকুকে তছনছ করে দিতে এসেছে। খুব রাগ হল সুব্রতর। একেবারে বিনা খবরে কখন এসেছেন ইনি? অসীমা দেখে গেছে না যায়নি? যদি দেখে না গিয়ে থাকে, ফিরে আসার পর কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সুব্রতকে এই আকস্মিক বজ্রাঘাতের পরিপ্রেক্ষিতে? তবু মুখে হাসি টেনে বলতেই হয়, কখন এলে? এই তো খানিক আগে। প্রিয়ব্রত একটু হেসে বলল, তোর নিজের বাড়ি হয়েছে দেখব দেখব বলে কবে থেকেই ইচ্ছে, তা আশা আর হয়ে ওঠে না। এখন ছানি পড়া চোখে দেখতে এলাম। তোর বাড়ি কত আহ্লাদের কথা। দেখব দেখব করে সুব্রতর ভেতরে কি যেন একটা ঠেলা মারল। সুব্রত কি কোনোদিন ডেকেছিল, দাদা তোমার ছোট ভাইয়ের বাড়িটা একবার দেখবে এসো বলে? এদিক ওদিক তাকিয়ে একটু নিচু হয়ে নমস্কারের মতো করে বলল, আসতে কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, একটা চোখ তো ঠিকই আছে। তোর বৌদি অবশ্য কিছুতেই একা ছাড়তে চাইছিল না, নাছোড় বান্দা সঙ্গে আসবে বলে। অনেক কষ্টে নিবৃত্ত করেছি। জানি তো, এসে দাঁড়ালেই স্পেশালিস্ট মেলে না, অপেক্ষা করতে হয়। কতদিন আর ঘর বাড়ি ফেলে? আমি কদিন থেকে দেখিয়ে নি, দেখি কি বলে। যদি এক্ষুনি অপারেশনের তাড়াহুড়ো না পড়ে, ও আর কি করতে আসবে শুধু শুধু? আমি তো খুব খারাপ কিছু বুঝছি না, একটা চোখে দেখতে পাই না, এই যা। তোর বৌদি একেবারে অস্থির। কে নাকি বলেছে ছানি কাটাতে দেরি হয়ে গেলে দু চোখই নষ্ট হয়ে যায়। আর সবাই তো ডাক্তার আর পণ্ডিত। এত ব্যস্ত হলো যে আমায় না বলে কই নাকি পাড়ার কাকে দিয়ে ঠিকানা লিখিয়ে চিঠি দিয়ে বসেছিল। তা সে চিঠি এসে পৌঁছেছে কিনা জানি না। আবার ব্যস্ত হয়ে সুব্রত শুকনো গলায় বলল, আমি তো সবে কালী বৌদির একটা চিঠি পেয়েছি, তোমার হাতেরই ঠিকানা। ওই তো শেষেরটা। শেষ অবধি ফাঁস করেই ফেলল। বুদ্ধি দেখ, আমায় নিয়ে আসবে, আমাকেই লুকোনো। সুব্রত বলল, আমি তো কালী। এই দেখ, যেতে তো ভাগ্যিস। না না, আনতে যাবার কি দরকার? শরীর তোর খারাপ নয়, চোখই খারাপ। আমি আবার চলে না এলে তোকে ছুটতে হতো। অবশ্যই যাসনি অনেক দিন, গেলে তোর বৌদি হাতে চাঁদ পেত। তা সে একটা ভালো সময় হবে,
এসে তো দেখছি বাড়ি ভোঁ ভোঁ। বৌমা বাড়ি নেই, তুই তো থাকবি না, তোর মেয়ের একটু ছায়া মাত্র দেখলাম একবার, ব্যাস। সুব্রত কষ্টে বলল, ভীষণ সাই, কারোর সামনে বেরোতে চায় না। আশ্চর্য তো, কলকাতায় জন্মকর্ম, নিশ্চয়ই ইংলিশ মিডিয়ামে পড়ে টড়ে, তা এত লাজুক কেন? তো আর কি করি, এই মেয়েটির সঙ্গেই গল্প চালাচ্ছিলাম এতক্ষণ। বেশ মেয়েটি। আমি বর্ধমান থেকে এসেছি শুনে মহা খুশি। বর্ধমান জেলার কতুলপুরে নাকি ওর মামার বাড়ি। বর্ধমান শহরও দেখেছে। আমাকে ওর অতীব চেনা মানুষ বলে ঠেকছে। হা হা করে হেসে উঠল প্রিয়ব্রত, গীতার ভাষাটা কোট করে। তা যাক, তুই হাত মুখ ধো, সারাদিনের পর এলি। আমি একেবারে স্নান করে ফেলি। হ্যাঁ, তা ভালো করিস, বাইরে কত ধুলো ধোঁয়া জার্ম। আমিও যা হোক করে সেরে নিয়েছি। এই মেয়েটাই ছাড়ল না। বলে মাসিমার আসতে দেরি হবে, আপনি মুখ হাত ধুয়ে চা খেয়ে নিন। চা খাই না শুনে কি আক্ষেপ। রেলগাড়িতে এছেন বলে একটু লেবুর শরবত করি, এই ঝুলোঝুলি। তা হ্যাঁ রে শুভ, বাড়ি করলি তো এমন টঙের ওপর কেন? বাড়িতে উঠছি না যেন কেদার বদ্রিতে উঠছি। সুব্রত তাড়াতাড়ি বলে উঠল, শিগগিরই লিফট হবে। হবে নেই তো, 2 বছর যাবত এই পাহাড় ভাঙছিস, হার্টের অসুখ ধরে যাবে যে। সুব্রত কি কোণঠাসা হয়ে যাবে। ও আবার বলে ওঠে তাড়াতাড়ি, তোমাদের একতলা বাড়িতে থাকা অভ্যেস, তাই এত বেশি মনে হচ্ছে। কলকাতায় 5-6 তলা ফ্ল্যাট তো আকছার, 10-12 তলাও রয়েছে। আর সে তো অফিস বাড়ি টাড়ি, তাদের লিফট আছে, থাকার বাড়িতেও আছে। সকল রাস্তায় তো বড় বড় ম্যানশন, দেখলে না? দেখলাম তো। দাদা একটু ক্ষুব্ধ হাসি হাসল। দেখে কি মনে হচ্ছিল জানিস, সেই যে ছেলেবেলায় তোকে খালি দেশলাইয়ের বাক্সের খোল দিয়ে অনেকতলা বাড়ি বানিয়ে দিতাম, ঠিক যেন তেমনি। তোর বাড়ি ঠিক এরকমটা ভাবিনি। সুব্রত কি বলতে যাচ্ছিল কে জানে। পরিচিত বেল বেজে উঠল, তীব্র অসহিষ্ণু। 5 তলায় উঠে আসার কষ্টে আরক্ত মুখে অসীমা এসে থমকে দাঁড়াল। প্রিয়ব্রত বলল, এত রাত পর্যন্ত কাজ করে বেড়াও বৌমা, নাইট ক্লাসে পড়াও বুঝি? অসীমা সে কথার উত্তর না দিয়ে বলল, কতক্ষণ এসেছেন? অনেকক্ষণ। এই তোমার কাজের মেয়েটি বলল মাসিমা এইমাত্র বেরোল। আজকাল তো আর মা বলা নেই, সব মাসিমা। অসীমা ওই পচা কথায় কান না দিয়ে বলল, একটা খবর টবর না দিয়ে? খবর তো তোমার দিদি দিয়েছিল বৌমা, মনে হচ্ছে তোমরা সে চিঠি পাওনি। আমায় একেবারে অস্থির করে ঠেলে পাঠালে, যেন আজ রাতেই হাসপাতালে ভর্তি হচ্ছি আমি। হেসে উঠলেন হা হা করে। অসীমাও এতক্ষণ একটু নিচু হয়ে প্রণামের ভঙ্গি করল। প্রিয়ব্রত বলল, থাক, তোমায় তো বেশ বুদ্ধিমতী বলেই জানি বৌমা। তা শুভর এই দুর্মতিতে মত দিলে যে? দুর্মতি? দুটো গলা থেকে একই শব্দ উচ্চারিত হল। তা দুর্মতি ছাড়া আর কি? লাখখানেক টাকা খরচ করে এই বাড়ি? বাড়ি না পায়রার কোটর, বাস করো কি করে? প্রাণ হাঁপিয়ে আসে না? অথচ ওখানে কত বড় বড় ঘর দালান পড়ে আছে। অসীমা একটু বঙ্কিম হাসে বলল, সে কথা বলে তো লাভ নেই। হাজার হাজার লোকের প্রাণ যদি না হাঁপায়, তা আমাদেরই বা হাঁপাবে কেন? প্রিয়ব্রত একটু গম্ভীরভাবে হাসল। অনেক বছর মাস্টারি করা হেডমাস্টারের হাসি। কোনো অর্বাচীনের কথা শুনে যেমন অবহেলার হাসি হাসে পাড়াগাঁয়ের আদর্শবাদী মাস্টার। বলল, ওটা তো তোমার তর্কের ভাষা বৌমা। হাজার হাজার লোকে কি করছে তা ভেবে তো কাজ করা হয় না। আমার পক্ষে কোনটা ভালো লোকে তাই দেখে। এর চাইতে শহরতলিতে একটু জমি কিনে খোলামেলা একটা একতলা বাড়ি করলে অনেক ভালো করতিস শুভ। একে কি বাড়ি বলে রে? পায়ের তলায় নিজের বলতে মাটি নেই, মাথার উপর নিজের বলতে ছাদ নেই, পাশ ফেরার জায়গা নেই, নাইবার ঘরে একটা মোটা মানুষ ঢুকলে আর ঘুরে দাঁড়াতে পারবে না। তার ভেতর আবার বাসন মাজা, দেখে অপ্রবৃত্তি এলো। তোর বৌদি তো এখানে এসে একবেলাও থাকতে পারবে না।
আমি অবশ্য যা হোক করে পারতাম, এই সোফাটা সরিয়ে মাটিতে একটা বিছানা হয়ে যেত, তা ভেবে দেখছি তোদেরই অসুবিধায় ফেলা। হঠাৎ নিজস্ব ভঙ্গিতে হাহা করে হেসে উঠল প্রিয়ব্রত। বললেন, তোমাদের এই হোমিওপ্যাথির শিশিগুলোতে কবিরাজি ডোজ ধরাতে গেলে শিশিটা ফেটে যাবে। আসলে তোর বৌদির বাতিকেই আসা, নইলে বর্ধমান হাসপাতালের ডাক্তার খারাপ কিছু নয়। পরদিন সকালেই চলে গেল প্রিয়ব্রত। বলল, 7টার ট্রেন ধরতে পারলে সুবিধা। চলে যাবার পর মা মেয়ে দুজনেই প্রায় ঝাঁপিয়ে পড়ল সুব্রতর উপর। খুব তো শুনিয়ে গেলেন তোমার দাদা, একটার জবাব তো দিতে পারলে না। বাড়ি বয়ে এসে অপমানের মানে? ভ্যাঙানো গলায় বলল, দেশলার বাক্সের মতো বাড়ি, বাথরুম দেখে অপ্রবৃত্তি হয়। পায়ের তলায় মাটি নেই, মাথার উপর ছাদ নেই, এতদিনে কেন হার্টের অসুখ হয়নি, এই আশ্চর্য। ঘাড় হেট করে শুনলে বসে বসে। নেহাত তুমি করবে তাই, না হলে ঝেড়ে শুনিয়ে দিতে পারতাম। আর কিছু না, হিংসে। ভাইয়ের এত সুখ ঐশ্বর্য দেখে হিংসেই বুক ফেটে যাচ্ছিল। চিরকাল গায়ে পড়ে থাকলে ওইরকম সংকীর্ণ চিত্তই হয়ে যায় মানুষ। যাক, সহজে পার পাওয়া গেল, এই বাঁচোয়া। মা আর মেয়ের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু যা ভাষায় আর বলার ভঙ্গিতে। অনায়াসেই এরা এগুলো সুব্রতর সামনে উচ্চারণ করে চলেছে, কারণ সে সাহস তাদের আছে। জানে এই লোকটা কামড়ানো তো দূরের কথা, ফোঁসও করবে না, আর নেহাতি যদি করে বসে শায়েস্তা করতে দেরি হবে না। তা ফোঁস আর করছে কই লোকটা? করছে না। সুব্রত নির্বাক, সুব্রত নিথর। সুব্রত আজকের সকালটাকে দেখতেই পাচ্ছে না, দেখতে পাচ্ছে গতকালকের সন্ধ্যাটাকে। দেখতে পাচ্ছে সুব্রত নামের লোকটা অফিসের গাড়ি থেকে নেমে সিঁড়ি ভেঙে ভেঙে এই ফ্ল্যাটের দরজার বেল বাজালো। ক্ষীণ প্রত্যাশাটুকু ব্যর্থ করে দিয়ে গীতা এসে খুলে দিল দরজাটা। হাত বাড়িয়ে মেসোমশাইয়ের হাত থেকে ব্যাগটা নিয়ে পিছিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়াল। আর সুব্রত ঢুকে পড়েই একটি দীর্ঘাকৃতি মানুষকে খুব বেমানানভাবে সুব্রতর সুখনিরের সব থেকে সুন্দর জায়গাটায় বসে থাকতে দেখল। দেখেই ভয়ানকভাবে আঁতকে উঠল সুব্রত। অথচ সুব্রতর আহ্লাদ হওয়ার কথা, অন্তত সভ্যতার নিয়ম তাই বলে। কিন্তু সুব্রত খুশি হওয়ার বদলে আঁতকে উঠল, কারণ সুব্রত ওই বেমানান বসে থাকার দৃশ্যে একটা অশুভ সংকেত দেখতে পেল। সেই সংকেতটা যেন জানিয়ে গেল ওই মানুষটা তার লম্বা লম্বা পা ফেলে সুব্রতর সুখের ঘরে ঢুকে পড়ে সব সুখ মাড়িয়ে গুড়িয়ে তছনছ করে দিতে এসেছে। কেন এরকম মনে হয়েছিল জানে না সুব্রত। সে কি ওই ভারী মজবুত লম্বা হাত পাওয়ালা দীর্ঘ মানুষটার কাছে নিজেকে খুব ছোট মনে হওয়ার জন্যে? কিন্তু তা কেন হবে? চিঠিটা তো তখনও পোস্ট করা হয়নি, সুব্রতর পকেটেই ছিল। অসীমার চোখের আড়ালে পোস্ট করে ফেলার প্রশ্ন ছিল না বলেই পকেটে ছিল। তবু সেই সংকেতটা পেয়েছিল সুব্রত, আর সেটা ভুল ছিল না। সুব্রতর এতদিনকার সঞ্চয়, বুকটা ভরাট করে রাখা নিটোল মসৃণ সুখ সুখ মুক্তটিকে ওই লোক মাড়িয়ে গুড়িয়ে নস্যাৎ করে দিয়ে চলে গেল। আর কোনোদিনও সুব্রত সেটি ফিরে পাবে না। সেই জায়গাটায় থেকে যাবে একটা গভীর শূন্যতার গহ্বর। সেই গহ্বরটা প্রতিনিয়ত সুব্রতর তুচ্ছতাটাকে স্মরণ করিয়ে দেবে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টারটা আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুখ সুখ মুক্ত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।